অবস্ট্রাকশন, এই দুটো নিয়ে একটু বাকি ছিল। আমি এগুলা আর খুব একটা আলোচনা করতে চাচ্ছি না। তোমরা একটু বেলিজা লাভে দেখে নাও, খুব ছোট্ট ছোট্ট দুটো কথাবার্তা, এগুলো সাধারণত প্যারালিটিক আইডিয়াস দুই একটা কথাবার্তা ভাই ভাই ধরে, রিটেনে শর্ট নোট আসতে পারে বা রিটেনে কোনো ইয়ে দিতে পারে। আর সিউড অবস্ট্রাকশন নিজেই তোমাদেরকে ধরে না, এটা রিটেনে আসতে পারে, কখনো কখনো রিটেনে আসে। তো ওইটা মনে হয় একটু বেলিজা লাভে ছোট ছোট কিছু কথা লেখা আছে, খুব সামান্য কিছু কথা আছে, তোমরা একটু দেখে নিও এটা। আমি সরাসরি ইয়াতে চলে যাই, কোলন কার্সিনোমা চলে যাই, কারণ সময় আমি কভার করতে পারবো না, আমার আবার এরপরে রাউন্ড আছে। তো কার্সিনোমা কোলন আমি অ্যাজ এ হোল আসলে আজকে যেটা আলোচনা করবো, যে কোলন কার্সিনোমা নিয়ে রেকটামটা আমি বাদ দিব, রেটাল কার্সিনোমা নিয়ে আরেকটা ক্লাস করে নিতে হবে, কারণ একসঙ্গে দুইটা পসিবল না। তো কোলন কার্সিনোমা এটা হলো যে সেকেন্ড মোস্ট কমন কার্সিনোমা, এটা কোলন কার্সিনোমা সেকেন্ড মোস্ট কমন কার্সিনোমা। একটা বিশাল অ্যামাউন্ট অফ ওয়ার্কলোড এই কোলন কার্সিনোমার কারণে হয়। দেখা যাচ্ছে যে মানে এটা বাংলাদেশে কোনো পরিসংখ্যান কি পার্সেন্ট হয়, কত পার্সেন্ট বা কি ধরনের আক্রান্ত, এটা বাংলাদেশে কোনো পরিসংখ্যান নাই। ইউকে কিছু পরিসংখ্যান আছে, এগুলো আমাদের পরীক্ষার জন্য দরকার না, আমি ওগুলো নিয়ে আলোচনায় যাচ্ছি না। আমি সরাসরি যেগুলো তোমাদের জন্য দরকার সেই হাতে চলে যাচ্ছি সরাসরি। একটা হচ্ছে যে তোমাদের ভাইভাতে কোশ্চেন থাকতে পারে যে স্প্রেড অফ কোলন কার্সিনোমা, কোলন কার্সিনোমা কিভাবে স্প্রেড হয়, এগুলা এটা ইয়ে আসতে পারে। তো সেখান থেকে আমরা শুরু করি। কোলন কার্সিনোমা দুই ভাবে স্প্রেড হতে পারে, কয়েকভাবে স্প্রেড হতে পারে। একটা হচ্ছে ডাইরেক্ট স্প্রেড, ডাইরেক্ট স্প্রেডটা দুই ভাবে হয়, একটা লংজিটিউডাল স্প্রেড আর ট্রান্সভার্স বা রেডিয়াল স্প্রেড। লংজিটিউডাল স্প্রেড মানে হচ্ছে যে এটার ওই লং অ্যাক্সিস বরাবর, যে কোলনের যে লং অ্যাক্সিস বরাবর এটা স্প্রেড হয়। এটা সাধারণত বলা হয় যে প্রক্সিমালি সাধারণত 5 সেন্টিমিটার 2 সেন্টিমিটার পর্যন্ত প্রক্সিমাল ইউজুয়ালি, আর ডিস্টালি হচ্ছে 5 সেন্টিমিটার পর্যন্ত। এটা ইউজুয়াল, এটা মানে স্প্রেডের একটা ধারণা আর কি, যে প্রক্সিমালি 2 সেন্টিমিটার আর ডিস্টালি হচ্ছে 5 সেন্টিমিটার পর্যন্ত। এটা হলো আমাদের লংজিটিউডাল স্প্রেডের চিন্তা। আর ট্রান্সভার্স বা রেডিয়াল স্প্রেড যেটা হয়, সেটা সাধারণত হচ্ছে অ্যাডজেসেন্ট ভিসারাতে। যেমন এটা যাইতে পারে কোথায়, পিছনের দিকে গেলে রেট্রোপেরিনিয়াল যাবে, পিছনের দিকে যদি যায় তাহলে রেট্রোপেরিনিয়াল। রেট্রোপেরিনিয়াল কোথায় কোথায় ধরতে পারে, একটা হতে পারে ইউরেটারে ধরতে পারে, ডিউওডেনামে ইনভলভ করতে পারে, পোস্টেরিয়র অ্যাবডোমিনাল মাসল ইনভলভ করতে পারে। যদি অ্যান্টিরিয়রলি স্প্রেড করে তাহলে স্মল ইন্টেস্টাইন, স্টমাক, পেলভিক অর্গান, অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল পর্যন্ত ইনভলভ করতে পারে। আর একটা রুট অফ স্প্রেড হলো ডাইরেক্ট লিম্ফেটিক স্প্রেড। লিম্ফেটিক স্প্রেড গুলো কোথায় হয়, সেটা হচ্ছে যে লিম্ফ নোড যেটা ক্লোজ টু দা বাওয়েল ওয়াল এবং সেন্ট্রাল, ওই বাওয়েল ওয়ালে যে লিম্ফ নোডগুলো সেন্ট্রালে যেখানে ড্রেন করে সেই পর্যন্ত যেতে পারে। তাহলে ক্লোজ টু দা মানে পেরিকোলিক যে লিম্ফ নোডগুলো আছে, পেরিকোলি এবং সেন্ট্রাল যে নোডগুলো আছে সেইগুলোতে এটা স্প্রেড করতে পারে। হিমাটোজেনাস স্প্রেড, হিমাটোজেনাস কোথায় যেতে পারে, মেইনলি হয় হচ্ছে লিভারে, পোর্টাল সার্কুলেশনে যায় এটা ইউজুয়ালি, এটা মেইন রুট অফ ট্রান্সমিশন। আর কোথায় হতে পারে, লাংয়ে হতে পারে। এছাড়া রেয়ারলি হতে পারে কোথায়, ওভারি, কিডনি, ব্রোন, ব্রেইন, এই জায়গাগুলোতে হিমাটোজেনাস স্প্রেড হতে পারে। আর একটা বলছে ট্রান্সসিলোমিক স্প্রেড। এটা হচ্ছে সেলগুলা কি করে, সেলগুলো ডিসলজিং হয় হচ্ছে ফ্রম সেরোসা, সেরোসা থেকে ডিসলজ করে চলে যায় কোথায়, সাব পেরিটোনিয়াল লিম্ফেটিক, অথবা সেটেল ডাউন হয় অন্য কোনো স্ট্রাকচারস উইদিন দ্য পেরিটোনিয়াল ক্যাভিটি। এটা সেরোসা থেকে স্প্রেড করে, সেরোসা থেকে শেডিং হয়, শেডিং হয়ে সেটা কোনো লিম্ফেটিক্স এর মধ্যেও যেতে পারে, আবার কোনো একটা অন্য কোনো অর্গানের পড়ে যায়, এটা সেটেল ডাউন হতে পারে, হয়ে এটা এখন এটা গ্রোথ তৈরি করতে পারে। এইভাবেও ট্রান্সসিলোমিক স্প্রেড হতে পারে, যেমন পেরিটোনিয়ামে হতে পারে, ওমেন্টামে হতে পারে, এগুলো আর কি। এখন আছে স্টেজিং কখনো কখনো ধরে, খুব বেশি ধরে না, কিন্তু কখনো কখনো আসতে পারে যে টিএনএম স্টেজিং বলতে পারে। কোলন কার্সিনোমার ক্ষেত্রে টিএনএম স্টেজিংটা ইম্পর্টেন্ট, আর রেকটাল কার্সিনোমার ক্ষেত্রে ডিউক স্টেজিং ইম্পর্টেন্ট। তো আমি ডিউক স্টেজিং নিয়ে রেকটাল কার্সিনোমার সময় কথা বলা যাবে, আমি টিএনএম নিয়ে আমি একটু কথা বলি। টিএনএম হচ্ছে T1, দেখো খুব সহজ, কিন্তু আমরা যদি মানে TN এবং M, টিটা আগে করি। টিটা আগে চিন্তা করা হচ্ছে যে একটা বাওয়ালের কতগুলো লেয়ার থাকে, মিকোসা, সাবমিকোসা, মাসকুলারিস প্রোপ্রিয়া, সেরোসা। তাহলে এগুলো যদি আমরা এভাবে চিন্তা করি তাহলে কি হবে, একটা হচ্ছে সাবমিকোসা পর্যন্ত যদি যায় তাহলে T1, যখন এটা মাসকুলারিস প্রোপ্রিয়া পর্যন্ত ইনভলভ করবে তখন T2, T3 কখন হবে, এটা মাসকুলারিস প্রোপ্রিয়াকে ভেদ করে পেরিকোলিক ফ্যাটের মধ্যে যাবে, কিন্তু সেরোসাকে বেস করবে না, তাহলে এটা হচ্ছে T3। আর যখন সেরোসা যখন ইনভেট করবে করে অ্যাডজেসেন্ট অর্গান ধরে ফেলবে তখন হচ্ছে T4।
এটা হচ্ছে টি স্টেজিং। এন এর মধ্যে হবে কি N0। N0 মানে কোনো লিম্ফ ইনভলভমেন্ট নেই। আচ্ছা N1 হচ্ছে পেরিকোলিক যে লিম্ফ গুলো আছে 1 to 3 নোড এটা ইনভলভ করবে। এক থেকে 3টা নোড যদি ইনভলভ করে তাহলে N1। আর N2 কখন বলছে 4 or more লিম্ফ যখন ইনভলভ করবে তখন এটা বলছে N2। এবার এ M0 মানে নো ডিস্টাল মেটাস্টাসিস, আর M1 মানে হচ্ছে ডিস্টাল মেটাস্টাসিস প্রেজেন্ট। এগুলো আমাদের স্টেজিং। এখন ডিস্ট্রিবিউশন অফ কোলন কার্সিনোমা এটা খুব ধরে, কোথায় 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 কোলন কার্সিনোমা কমনলি হয় এগুলা ভাই ভাই ধরা হয়। এটা হচ্ছে যে আমরা একটু চিন্তা করি যে একটা অ্যাপেন্ডিক্স থেকে শুরু করে একবারে অ্যানাল ক্যানাল পর্যন্ত এইভাবে যদি আমরা চিন্তা করি তাহলে দেখো কিভাবে আসছে। যে সিকাম প্রথমে অ্যাপেন্ডিক্স আসো, অ্যাপেন্ডিক্স হচ্ছে 0.5%, অ্যাপেন্ডিক্সে 0.5%। এরপরে সিকামে 12%, অ্যাসেন্ডিং কোলনে 5%, হেপাটিক ফ্লেক্সার অফ কোলন এখানে 2%, ট্রান্সভার্স কোলনে হচ্ছে 5.5%। এরপর আসে হচ্ছে স্প্লেনিক ফ্লেক্সার অফ কোলন এখানে 3%, ডিসেন্ডিং কোলনে 4%, সিগময়েড কোলনে 21%, রেক্টো সিগময়েড জাংশন যেটা সেখানে 5.5%, রেক্টামে 38% এবং অ্যানাসে 2%। এখন তোমাদেরকে সবগুলো যদি মনে না থাকে অন্তত তোমাদেরকে দুইটা জিনিস মনে রাখতে হবে ভালো মতো। সেটা হচ্ছে যে রেক্টাল কার্সিনোমা হচ্ছে 38% আর সিগময়েড কোলনে হলো 21%। দেখো রেক্টো সিগময়েড জাংশনে 5.5%, সব মিলে কত হলো এদিকে 38, 48, 58, 59, 60, 61, 62, 63, 64, দেখো 64% কার্সিনোমা হয় হচ্ছে সিগময়েড কোলন থেকে তোমার অ্যানাস পর্যন্ত, রেক্টাম পর্যন্ত। এটা হলো 64%। তাহলে সবচেয়ে কমন কোলোরেক্টাল কার্সিনোমা হয় কিন্তু এই লোয়ার রিজনেই, ঠিক আছে। আর এরপরে হচ্ছে সিকামে 12%। এই কথাটুকু আমাদের মনে রাখতে হবে যদি পুরোটাতে ভুলেও যায় সবকিছু। এরপর আসে ক্লিনিক্যাল ফিচার্স। আসলে ক্লিনিক্যাল ফিচার কোলন তো অনেক বড় একটা জায়গা, ওই জন্য এক একটা পার্টে যদি কার্সিনোমা হয় তাহলে এক এক রকম ফিচার নিয়ে প্রেজেন্ট করে। তো আমি একটু ভাগ ভাগ করে বলবো, একটু একটা আইডিয়া পাবে একটা, ওখান থেকে তোমাদেরকে বলতে হবে এগুলা। ইউজুয়ালি এজটা কি সাধারণত 50 ইয়ার্স এর পরে, 50 ইয়ার্স এর পরে সাধারণত এটা হয়। মোস্ট কমন হচ্ছে আফটার 8 ডিকেডস, কিন্তু ইয়াং অ্যাডাল্টে হইতে পারে। তাহলে কমন কবে? কমন হচ্ছে 50 ইয়ার্স এর পরে। প্রেজেন্টেশন কিভাবে হয়? রাইট কোলনের প্রেজেন্টেশন একরকম, লেফট কোলনে কার্সিনোমা হলে প্রেজেন্টেশন আরেক রকম। কেন সেটা আমি পরে বলবো তোমাদেরকে। রাইট কোলন যদি হয়, রাইট কোলনে দেখো রাইট কোলনের যে লুমেনটা এটা কিন্তু অনেক মোটা, অনেক অনেক স্পেশিয়াস, যার জন্য রোগীরা কিন্তু খুব বেশি সিমটম নিয়ে আগে আসে না। যখন আসে তখন অনেক দেরি হয়ে যায়, হয়তো মেটাস্টাইজ হয়ে যায় অথবা অনেক বেশি বড় গ্রোথ হয়ে যায়, তারপরে ইউজুয়ালি প্রেজেন্ট করে। সাধারণত এখানে লেট প্রেজেন্টেশন এই জন্য বলে। তো কি কি ফিচার নিয়ে আসতে হবে? এটা আনএক্সপ্লেইনড অ্যানিমিয়া, কোনো কারণ ছাড়াই অ্যানিমিয়া, ধরো রোগী সাদা হয়ে যাচ্ছে আস্তে আস্তে, কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। এই অ্যানিমিয়াটা সাধারণত হয় কি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। তারপরে কি আসতে পারে? একটা ম্যাচ আসতে পারে, ওরা ম্যাচ নিয়ে প্রেজেন্ট করতে পারে, কোনো সিমটম নয়, জাস্ট একটা ম্যাচের কথা বলতেছে। কোথায় হতে পারে? যেমন যদি এটা সিকাল রিজনে হয় তাহলে রাইডেলি ফোসায় হবে, যদি এটা অ্যাসেন্ডিং কোলনে হয় তাহলে একটা মাস পাবে লাম্বার রিজনে, যদি হেপাটিক ফ্লেক্সারে হয় তাহলে রাইট হাইপোকন্ড্রিয়াক রিজনে, ট্রান্সভার্স কোলনে যদি কোনো মাস হয় সাধারণত এপিগ্যাস্ট্রিক রিজন বা যে কোনো হাইপোকন্ড্রিয়াক রিজনে হতে পারে। তারপরে লেফট হাইপোকন্ড্রিয়াক রিজনে কোনো মাস পেলে সেটা হেপাটিক ফ্লেক্সারে, সরি স্প্লেনিক ফ্লেক্সারে। যদি লেফট লাম্বার রিজনে হয় সেটা হবে হচ্ছে ডিসেন্ডিং কোলনে। যদি এটা ম্যাচ নিয়ে আসে তোমার হচ্ছে পেলভিক রিজন, লেফট আইলিয়াক ফোসা রিজনে, তাহলে এটা সিগময়েড কোলনে হতে পারে। এরকম ফিচার নিয়ে চলে আসে, একটা ম্যাচ নিয়ে আসে। এই ম্যাচটার ফিচার গুলো কেমন হবে? ম্যাচটা তুমি যদি এক্সামিন করো তাহলে দেখবা এটা র্যাপিডলি গ্রোয়িং হতে পারে, র্যাপিডলি গ্রোয়িং একটা ম্যাচ বলবে। এবং এটা ফিলিংসটা তুমি পাবা হচ্ছে হার্ড, এটা সারফেসটা এটা স্মুথ থাকতে পারে, আবার এটা ইরেগুলার থাকতে পারে। হ্যাঁ, এটা সাধারণত সাধারণত যেটা হয় সেটা হচ্ছে যে যদি ট্রান্সভার্স কোলন না হয়, যে অ্যাসেন্ডিং কোলন ডিসেন্ডিং কোলন হয়, সিকাম হয়, তাহলে এটা ইউজুয়ালি মোবাইল হয় না। তো এই টাইপের একটা ম্যাচ নিয়ে তোমার কাছে প্রেজেন্ট করতে পারে। আচ্ছা, আর যদি লেফট কোলনে হয় তাহলে একটা জিনিস জানবা, যে আমি আগে একটু বলে নিই, সেটা হচ্ছে যে এই ফিচার গুলো বলার আগে এটা বললে একটু ভালো হতো, যে সাধারণত ম্যাক্রোস্কোপিক্যালি কোলন কার্সিনোমা 4 ধরনের হয়। এটা বলার পরে আমি তোমাদেরকে এই প্রেজেন্টেশনটা বলতেছি, কারণ বুঝতে সুবিধা হবে তাহলে।
ইউজুয়ালি হচ্ছে অ্যানুলার, টিবিউলার, আলসারেটিভ এবং কলিফ্লাওয়ার, এই 4 টাইপের তোমার ম্যাক্রোস্কোপিক 4 টাইপের কার্সিনোমা কোলনে হয়। তো যেটা বলছে অ্যানুলারটা কি, অ্যানুলারটা হচ্ছে যে এটা একটা কনস্ট্রেট মানে একটা ওই অ্যানুলার হয়ে, অ্যানুলার মানে হচ্ছে একটা কনস্ট্রেটিভ রিং এর মতো তৈরি হয় একটা, কোলনটা এখানে কনস্ট্রেশন হয়ে চিকন হয়ে যায় লুমেনটা, এটা যে অ্যানুলার ভ্যারাইটি। টিবিউলার কি হয়, টিবিউলার ক্ষেত্রে অনেক বড় একটা জায়গা থাকে যেখানে একটা টিবিউল লাইক অনেক বড় একটা গ্রোথ থাকে একটা, এবং লংজিটিউডালি অনেক লং থাকে। আলসারেটিভটা কেমন, আলসারেটিভ হচ্ছে যে ওই কোলনের যে মিউকোসা সেখানে আলসার হয়, এই আলসারটা আস্তে আস্তে হিল হয় এবং আস্তে আস্তে ফাইব্রোসিস হয় এবং স্ট্রিকচার ডেভেলপ করে। আর একটা কলিফ্লাওয়ার, কলিফ্লাওয়ার লাইক গ্রোথ হয়। ইউজুয়ালি টিবিউলার এবং কলিফ্লাওয়ার এই দুইটা গ্রোথ হয় ইউজুয়ালি রাইট কোলনে, আর অ্যানুলার এবং আলসারেটিভ এই দুটো হয় লেফট কোলনে। যার জন্য দেখো দুইটা কথা বলছি, অ্যানুলারে কিন্তু সরাসরি গ্রোথটাই তোমার লুমেনটাকে চিকন করে ফেলে, আর আলসারেটিভ ক্ষেত্রে কি হয়, আলসারেটিভ ক্ষেত্রে আলসার হয়, আলসার হিল হয়, এটা হইতে হইতে একসময় ফাইব্রোসিস হয়ে লুমেনটা চিকন হয়ে যায়। তাহলে লেফট কোলনে যে ফিচারটা হবে সেটা সাধারণত বাওয়েল অবস্ট্রাকশন হবে। বাওয়েল অবস্ট্রাকশন হলে পরে যে ধরনের ফিচার থাকবে সেটা হবে, সাব একুট অবস্ট্রাকশন, একুট অবস্ট্রাকশন যে কোনোটাই হতে পারে। আর লেফট কোলনের ক্ষেত্রে যেহেতু লুমেনটা প্যাটার্ন থাকে এবং এর মধ্যে লুমেন প্যাটার্ন থাকার কারণে কাইমটা পাস করতে পারে, স্টুল পাস করতে পারে, যার জন্য এই টাইপের অবস্ট্রাটিভ ফিচার নিয়ে আসে না। কিন্তু এই লুমেনের ভিতরে যে মানে কলিফ্লাওয়ার লাইক যে গ্রোথটা আছে এটা বারবার শেডিং হয়, টিউবুলের মধ্যে বারবার শেডিং হয় হয়ে ওখানে ব্লিডিং হয়, ইন্টারনাল ইন্টারনাল ব্লিডিং হওয়ার কারণে এই ব্লাডটা স্টুলের সঙ্গে পাস হয়ে চলে যায়, এই জন্য আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়া ডেভেলপ করে এবং ওই যে ওই মাসটা ওটা তোমার ইয়াতে ফিল করা যায়, হাতে ফিল করা যায়, এই ধরনের ফিচার নিয়ে আসে। এটা হচ্ছে মূল ফ্যাক্ট। এখন তাহলে লেফট কোলনে কি ফিচার হবে, লেফট কোলনে প্রেজেন্টেশনটা আর্লি হয়। আর্লি হয় কেন, কারণ রোগীর অবস্ট্রাকশন হয়, অবস্ট্রাকশন হলে পেইন হয়, অবস্ট্রাটিভ ফিচার নিয়ে আসে, আর্লি আর্লি চলে আসে। তাহলে কি ফিচার নিয়ে আসবে, একটা হচ্ছে অল্টারেশন অফ বাউল হ্যাবিট, এটা হতে পারে। 2 নম্বর হতে পারে রেকটাল ব্লিডিং, পারেক্টাল হিমোরেজ হতে পারে। আচ্ছা, আরটা কি হতে পারে, অ্যাবডোমিনাল পেইন। অ্যাবডোমিনাল পেইনটা কেন হয়, একটা হচ্ছে অবস্ট্রাকশনের জন্য হয়, অবস্ট্রাকশন হওয়ার জন্য হয়, আরটা হচ্ছে যে এটা ইনভলভ সারাউন্ডিং যে অর্গান, সেই অর্গানটা ইনভলভ হওয়ার জন্য পেইন হতে পারে। আরটা যত নিচের দিকে কার্সিনোমা হবে, যত লোয়ার কার্সিনোমা তত কি হবে, টেনিসমাস অথবা সেন্স অফ ইনকমপ্লিট ডিফিকেশন। তাহলে অল্টারেশন অফ বাউল হ্যাবিটটা কেমন, অল্টারেশন অফ বাউল হ্যাবিটটা হচ্ছে যে আগে তার একটা বাউল হ্যাবিট ছিল, সেটা চেঞ্জ হয়ে গেছে রিসেন্টলি। যেমন আগে কোনো একটা রোগী বলতো যে আগে আমার প্রতিদিন একবার করে পায়খানা হতো, অথবা প্রতিদিন সকালে আমার পায়খানা হতো, এখন সে বলছে এখন আর সেটা হয় না, এখন আমার প্রতি 2 দিন 3 দিন অন্তর অন্তর একবার পায়খানা হয়, আমাকে কোনো ল্যাক্সেটিভ খাইলে আস্তে আস্তে তখন তখন পায়খানা। এটা একটা অল্টারেশন বাউল হ্যাবিট একটা ক্রাইটেরিয়া হতে পারে এটা। অথবা একজন বলতে পারে যে আমার এরকম কনস্টিপেশন হয়, কয়েকদিন কনস্টিপেশন থাকে, কনস্টিপেশন হওয়ার পরে হঠাৎ করে ডায়রিয়া শুরু হয়। হ্যাঁ, সাধারণত কি হয় এখানে, এখানে কনস্টিপেশন হইলে ওই স্টুলটা যায় ওই যে অ্যানুলার ভ্যারাইটি যে গ্রোথ আছে সেখানে যে আটকে যায়, আটকে গেলে যে প্রক্সিমাল যে পোর্শন সেই পোর্শনে স্টুলে জমা হয়, এখানে ব্যাকটেরিয়াল কোলোনাইজেশন হয় এবং ব্যাকটেরিয়া কোলোনাইজেশন হওয়ার কারণে ইনফেকশন হয়, ইনফেকশন হয়ে স্টুলটা সাফার হয়, পরে ডায়রিয়া হয়ে তোমার বের হয় তখন। এটা একটা কারণ অল্টারেশন বাউল হ্যাবিটের। রেকটাল ব্লিডিং, রেকটাল ব্লিডিংটা কেমন হতে পারে, ইউজুয়ালি কোলন কার্সিনোমাতে তোমার ফ্রেশ রেকটাল ব্লিডিং হয়, দূর থেকে যদি ব্লাডটা আসে তাহলে ফ্রেশ হবে না, হিমাটোকেজিয়া ইউজুয়ালি হয়, যত নিচের দিকে কার্সিনোমা হবে তত বেশি ব্লিডিংটা ফ্রেশ থাকবে, আর যত উপর থেকে আসবে তত অল্টারেশন হয়ে আসবে। এটা একটা। আর মোটামুটি এগুলাই হচ্ছে ক্লিনিক্যাল ফিচার। আর কিছু কিছু রোগী আসতে পারে ফিচারস অফ অবস্ট্রাকশন। কিরকম অবস্ট্রাকশন, সাব অ্যাকিউট অবস্ট্রাকশন নিয়ে আসতে পারে। ইউজুয়ালি লেফট কোলনে কার্সিনোমা হলে পারে সাব অ্যাকিউট অথবা অ্যাকিউট অবস্ট্রাকশন নিয়ে প্রেজেন্ট করতে পারে। অ্যাকিউট অবস্ট্রাকশনের রোগী কিন্তু অ্যাবডোমিনাল পেইন ফিল করে, ঠিক আছে, ডিসটেনশন হয়, কনস্টিপেশন হয়, ঠিক আছে। সাব অ্যাকিউটের ক্ষেত্রে যত অ্যাবসলিউট কনস্টিপেশন না হয়ে এটা তখন রিলেটিভ কনস্টিপেশন হতে পারে, ঠিক আছে। এভাবে হতে হতে একসময় অ্যাকিউট কনস্টিপেশন ডেভেলপ করে। অনেক সময় কি হয়, কমপ্লিকেশন নিয়ে আসতে পারে। কি কমপ্লিকেশন, এই যে কনস্ট্রিকটিভ যে পোর্শনটা আছে এখানে পারফোরেশন হয়ে গেছে, পারফোরেশন হয়ে এই যে ফিকাল ম্যাটারটা সেটা পেরিটোনিয়ামে স্প্রেড করে, হ্যাঁ, জেনারেলাইজ পেরিটোনাইটিস হয়ে গেছে। এরকম ফিচার নিয়ে কোনো কোনো রোগী প্রেজেন্ট করতে পারে। আবার কিছু রোগী প্রেজেন্ট করে ফিচারস অফ মেটাস্টাসিস নিয়ে। যেমন কি হতে পারে, যদি লিভার ম্যাটস হয় তাহলে ইউজুয়ালি রোগীর ওয়েট লস থাকে, অ্যানোরেক্সিয়া থাকে। যদি তার লিভার ম্যাটস এর ক্ষেত্রে লিভার মাস পাইতে পারো, হাত দিলে দেখা যায় লিভারের ওখানে একটা মাস পাওয়া যাচ্ছে, একটা লিভারটা ইনলাস পাওয়া যাচ্ছে। লাংস এ মেটাস্টাসিস আসতে পারে, কি আসতে পারে, কাফ, চেস্ট পেন, হেমোপ্রেসিস, ব্রেথলেসনেস, এগুলো নিয়ে রোগী প্রেজেন্ট করতে পারে। পেটনাল মেটাস্টাসিস হলে অ্যাসাইটিস নিয়ে আসতে পারে, বোন মেটাস্টাসিস বোন পেন নিয়ে আসতে পারে, এগুলো ইউজুয়ালি আসতে পারে। যদি রোগীটা তোমার একটা ফিমেল পেশেন্ট যদি হয়
তাহলে সে কুকেনবার্গ টিউমার নিয়ে আসতে পারে। ফিমেল পেশেন্ট, তার হচ্ছে সে প্রিমেনোপজাল এজে আছে 45 এর মধ্যে, তাহলে দেখা গেলো কুকেনবার্গ নিয়ে আসতে পারে। কুকেনবার্গ কিভাবে হয়? এই যে কোলন কার্সিনোমা ট্রান্সসিলোমিক স্পেট যেটা হয়, এই ট্রান্সসিলোমিক স্পেটটা যখন যখন ওভুলেশন হয় ওভারি থেকে, তখন এখানে একটা র সারফেস তৈরি হয়। এই র সারফেসের মধ্যে এই যে ক্যান্সার সেলগুলো শেডিং হয়, শেডিং হয়ে ওইখানে যায় স্প্রেড করে, ওইখানে যায় গ্রোথ তৈরি করে আস্তে আস্তে এই একটা তৈরি করে, এটা কুকেনবার্গ। এটা তোমাদের মাথায় রাখতে হবে। এটা স্টোমাক কার্সিনোমার ক্ষেত্রে হতে পারে, এটা কোলন কার্সিনোমার ক্ষেত্রে হতে পারে, এটা মাথায় রাখতে হবে। এখন এই ধরনের প্রেজেন্টেশন নিয়ে আমাদের কাছে রোগীরা প্রেজেন্ট করতে পারে, এটা প্রেজেন্টেশন। এখন আসলে ইনভেস্টিগেশন, কি ইনভেস্টিগেশন করে তুমি? হ্যালো, কোনো সমস্যা? স্যার একটা কোশ্চেন ছিল স্যার, একটা কোশ্চেন করছে স্যার। শিওর শিওর, হ্যাঁ বলো। স্যার হচ্ছে মেটাক্রোনাসলেশন আর সিনক্রোনাসলেশন, এটা স্যার প্রশ্ন করছে স্যার একজন, স্যার এটা কি হবে স্যার? আচ্ছা, এটা বলতেছি, এটা হচ্ছে যে কয়েকটা লিশন আছে। যদি আমরা আচ্ছা মেটাক্রোনাস লিশনে আসি আমরা। সিনক্রোনাস লিশনটা হচ্ছে যে, সিনক্রোনাস মানে হচ্ছে একই সঙ্গে, ধরো আমি সিনক্রোনাসের সঙ্গে মেটাক্রোনাস এক করো না, রিকারেন্স আর মেটাক্রোনাস এটা পরে বলতেছি, আগে সিনক্রোনাস বলি। এটা আমার অবশ্য পরে ইয়াতে আছে আমার, তাও বলে নিয়ে তোমাদের যেহেতু কোশ্চেন আসছে। সিনক্রোনাসটা হচ্ছে যে একই সঙ্গে দুই জায়গায় যদি থাকে, ধরো সে লেফট কোলনে একটা গ্রোথ আছে, সাথে রাইট কোলনে আরেকটা গ্রোথ আছে, এটা সিনক্রোনাস। এটা সাধারণত 5% ক্ষেত্রে সিনক্রোনাইজেশন থাকে কোলোরেক্টাল কার্সিনোমার ক্ষেত্রে। এই জন্য আমরা কোলোনোস্কোপিটা আমরা অ্যাডভাইস করি যে সিনক্রোনাইজেশন আসলে ধরার জন্য। এবার আসলে মেটাক্রোনাস এবং রিকারেন্স। মেটাক্রোনাস এবং রিকারেন্স, ধরো তোমরা কোনো একটা কোলন কার্সিনোমা রোগী পেয়েছো, সেটা অপারেশন করা হয়েছে। অপারেশন করার পরে রোগীর আবার কার্সিনোমা ডেভেলপ করলো। তো কোথায় কোথায় হতে পারে? একটা হতে পারে যেখানে আমরা অপারেশন করেছি, করে মানে অ্যানাস্টোমোস করছি, সেই অ্যানাস্টোমোসিস পোরশন হতে পারে। আরটা হলো যে অ্যানাস্টোমোসিস পোরশনটা ওকে আছে, কোলনের অন্য কোনো পার্টে যায় আবার কার্সিনোমা আসছে। তাহলে কোলনের অন্য কোনো পার্টে যদি কার্সিনোমা হয়, সেটাকে আমরা বলছি মেটাক্রোনাসলেশন। ঠিক আছে? আর যদি যে পার্টে আমরা অপারেশন করেছি, করে অ্যানাস্টোমোস করছি, সেই পোরশনে যদি আবার কার্সিনোমা ডেভেলপ করে, তাহলে এটা সিনক্রোনাসলেশন। তাহলে ঘটনা কি দাঁড়ালো? রিকারেন্স। আচ্ছা, সিনক্রোনাসটা তাহলে কি হলো? সিনক্রোনাসটা হচ্ছে যে অপারেশনের সঙ্গে রিলেটেড না, এটা হলো যে একই সঙ্গে দুই জায়গায় কার্সিনোমা আছে, একটা আছে লেফট কোলনে, একটা রাইট কোলনে। ধরো একটা সিগমেন্ট কোলনে আছে, একটা ডিসেন্ডিং কোলনে আছে, একটা সিগমেন্ট কোলনে আছে, একটা ট্রান্সভার্স কোলনে আছে। এই টাইপের যদি হয়, তাহলে এটাকে বলছি আমরা সিনক্রোনাসলেশন। মেটাক্রোনাস কখন বলতেছি? যে আমরা ট্রিটমেন্ট করেছি, অপারেশন করে গ্রোথটা ফেলে দিয়েছি, গ্রোথটা ফেলে দেওয়ার পরে ওই জায়গা থেকে তৈরি হলো না, ওই জায়গা থেকে তৈরি না হয়ে দেখা গেলো যে আমরা হয়েছিল হলো রেক্টোসিগময়েড জাংশনে অপারেশন করেছি, পরবর্তী 1 বছরের মধ্যে যায় সিকামে আবার ডেভেলপ করলো। এটাকে আমরা বলছি যে মেটাক্রোনাসলেশন। আর রিকারেন্স কোন বলতেছি? যে আমরা রেক্টোসিগময়েড জাংশনে গ্রোথ ছিল, অপারেশন করেছি, করে রোগী ওকে হয়ে গেছে, 1 বছর পরে আবার রেক্টোসিগময়েড জাংশনের ওখানেই আবার গ্রোথ হলো, এটা হচ্ছে রিকারেন্স। তাহলে সিনক্রোনাস, মেটাক্রোনাস এবং রিকারেন্সের মধ্যে পার্থক্যটা বুঝতে পারলাম। এবার আসছে ইনভেস্টিগেশন। কি ইনভেস্টিগেশন করলে আমরা এটা, মানে কি কি ইনভেস্টিগেশন আমাদের প্রয়োজন? ইনভেস্টিগেশনটা আমরা কয়েকটা ভাগে ভাগ করছি। একটা হচ্ছে যে ডায়াগনোস করার জন্য, একটা হচ্ছে ফিটনেস বা স্টেজিং করার জন্য, আর একটা ফিটনেস দেখার জন্য। তাহলে ডায়াগনোস করার জন্য আমাদের কি, আমরা প্রথমে আসি স্ক্রিনিং। স্ক্রিনিংটা আমাদের দেশে স্ক্রিনিং প্রসেসটা চালু নাই। বাইরের দেশগুলোতে, বেশি ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে, ইউরোপ আমেরিকাতে কোলোরেক্টাল কার্সিনোমা স্ক্রিনিং প্রোগ্রাম চালু আছে। তারা কি করে? তারা ফিকাল ওবিটি করে। ওবিটি মানে অকাল্ট ব্লাড টেস্ট। এটা করে ওরা, এটা করে দেখে যে অকাল্ট ব্লাড টেস্ট পজিটিভ কিনা। অকাল্ট ব্লাড টেস্ট পজিটিভ হলে ওরা করে কি, কোলোনোস্কোপি করে। কোলোনোস্কোপি করে দেখে যে তার কোনো কার্সিনোমা আছে কিনা। এটা ইউজুয়ালি আর্লি ডায়াগনোস করার জন্য এই স্ক্রিনিংটা প্রয়োজন হয়। এখন আসলে ডায়াগনোস করার জন্য কি করবো? আমরা ডায়াগনোস করার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে 1 নাম্বার হলো কোলোনোস্কোপি এন্ড বায়োপসি। কোলোনোস্কোপি তুমি যদি ফুল কোলোনোস্কোপি করো, তাহলে কোলোনের যেখানেই কোনো কার্সিনোমা আছে সেটা দেখা যাবে, এবং সেখান থেকে বায়োপসি নিলে আমরা কনফার্ম করতে পারবো এটা কার্সিনোমা কিনা। এটা তোমার আরো কি কি জিনিস দেখবে, সিনক্রোনাইজেশন আছে কিনা সে দেখতে পাবে, তারপরে মাল্টিপল লিশন আছে কিনা দেখতে পাবে, এগুলো দেখা যেতে পারে। আরেকটা হচ্ছে ডায়াগনোস করার জন্য ডাবল কন্ট্রাস্ট বেরিয়াম এনিমা এক্সরে অফ লার্জ গাট। ডাবল কন্ট্রাস্ট বেরিয়াম এনিমা এক্সরে অফ লার্জ গাট, এটা দিয়ে আমরা ডায়াগনোস করতে পারি। এখানে কি ফিচার পাবা তুমি? একটা পাবা হচ্ছে যে ইরেগুলার ফিলিং ডিফেক্ট পাবে, তারপরে হচ্ছে আপেল কোর ডিফর্মিটি পাওয়া যাবে, আর আপার এন্ড লোয়ার শোল্ডারিং ইফেক্ট পাওয়া যাবে। এটা মনে রাখো, এটা আসতে পারে। কি ফিচার পাওয়া যায়? একটা হচ্ছে যে ইরেগুলার ফিলিং ডিফেক্ট, অ্যাপেল কোর ডিফর্মিটি এবং আপার এন্ড লোয়ার শোল্ডারিং ইফেক্ট, এগুলো পাওয়া যায় ডাবল কন্ট্রাস্ট বেরিয়াম এনিমার ক্ষেত্রে। এছাড়া আর কি করা যায়? একটা ম্যাচ যদি পাও, এই ম্যাচটা এটা কার্সিনোমা কোলন কিনা সেটা ডায়াগনোস করার জন্য আমরা সিটি স্ক্যান করতে পারি। সিটি স্ক্যান করলে পরেও আমরা ওই মাছটা কোত্থেকে এসছে সে সম্বন্ধে একটা ধারণা পাবো। কিন্তু সবচেয়ে ভালো ইনভেস্টিগেশন মডালিটি হচ্ছে কোলোনোস্কোপি।
এখন স্টেজিং করার জন্য তুমি কি করবা? এটা গেল ডায়াগনোস করার জন্য। স্টেজিং করার জন্য আমরা কয়েকটা কাজ করি। এটা সিটি অ্যাবডোমেন। সিটি অ্যাবডোমেন করলে পরে আমরা কোন কোন অর্গানের সঙ্গে এটা ইনভলভ করেছে, তারপরে এটা লিম্ফ নোড কতদূর পর্যন্ত গেছে, কোন কোন লিম্ফ নোড ইনভলভ আছে, ঠিক আছে, ডিসটেন্ট স্পেড কোথায় কোথায় হয়েছে, সবগুলো সম্বন্ধে আমরা একটা ধারণা পেয়ে যাবো সিটি করলে। সিটি অল্টারনেটিভ কারি আল্ট্রাসোনোগ্রাফি অফ অ্যাবডোমেন। অ্যাবডোমিনাল আল্ট্রাসোনোগ্রাফি সিটি একটা অল্টারনেটিভ। আর কি করতে পারি, একটা চেস্ট এক্সরে অথবা চেস্ট সিটি। এটা বুকের মধ্যে যে লাংসে মেটাস্টাইজ যদি হয়, তাহলে আমরা চেস্ট সিটি অথবা চেস্ট এক্সরে করলে আমরা এটা ডায়াগনোস করতে পারবো। আর আমরা কি করি, আর একটা করতে পারি হচ্ছে যে যদি লোয়ার লোয়ার রিজনে যদি কার্সিনোমা হয়, তাহলে এন্ডোলুমিনাল আল্ট্রাসোনোগ্রাফি, অর্থাৎ কার্সিনোমা রেকটাম যদি হয় অথবা রেক্টোসিগময়েড জাংশন, সিগময়েড কোলন, এগুলো হলে এন্ডোলুমিনাল আল্ট্রাসোনোগ্রাফি করতে পারি। এন্ডোলুমিনাল আল্ট্রাসোনোগ্রাফি ইউজুয়ালি কেন করা হয়, টি স্টেজ করার জন্য। টি স্টেজ অর্থাৎ টি স্টেজ আগে বললাম যে মিউকোসা, মাসকুলারিস প্রক্রিয়া, সাবসেরোসা এবং সেরোসা ভেদ করে এটা বাইরে গেছে কিনা এটা দেখার জন্য আমরা এন্ডোলুমিনাল আল্ট্রাসোনোগ্রাফি করতে পারি। আমরা কিন্তু এন্ডোলুমিনাল আল্ট্রাসোনোগ্রাফির অল্টারনেটিভ হচ্ছে এমআরআই। এমআরআই করলে আমরা টি স্টেজ করতে পারি আমরা। আরেকটা মডালিটি হচ্ছে স্প্রেডিং দেখার জন্য, সেটা হচ্ছে ল্যাপারোস্কোপি। ল্যাপারোস্কোপি করলে কিন্তু আমরা তোমার স্টেজিং করতে পারি, কোথায় কোথায় স্প্রেড করেছে সেটার সম্বন্ধে একটা ধারণা পাওয়া যেতে পারে। আচ্ছা, টিউমার মার্কার করি আমরা, একটা টিউমার মার্কার করি ফর প্রগনোস্টিক পারপাস। এটা হচ্ছে কার্সিনো এমব্রায়োনিক সিইএ, কার্সিনো এমব্রায়োনিক অ্যান্টিজেন, এটা করা হয়। সিইএ এটা করা হয়। এটা কি, এটা পারপাস কি? পারপাসটা হচ্ছে যে আমরা প্রি অপারেটিভ আমরা একটা সিএ লেভেলটা দেখে রাখি, দেখে রাখার চিকিৎসা করি, ট্রিটমেন্ট দিই, তাকে অপারেশন করা হয়, অ্যাডজুভেন্ট থেরাপি দেওয়া হয়। দেখার পরে তারপরে দেখা গেল যে সি লেভেলটা আবার করা হয়, করে দেখা হয় সি লেভেল কমে গেছে কিনা। যদি কমে যায় থাকে তাহলে বুঝবো আমার ট্রিটমেন্ট এডুকেট, ঠিক আছে। এটা দিয়ে আমরা সি লেভেলটা আগে করি, প্রথমে করি এটা বেস লেভেল করে নিই, তারপর চিকিৎসা পরে আবার করি, করে দেখে সি লেভেল কমে গেল কিনা। যদি কমে না যায় তাহলে কি হবে, তাহলে বোঝা যাবে যে এটা ইনএডিকেট এক্সেশন হয়েছে অথবা তার টিউমার ভিতরে থেকে গেছে আরো, এই সম্বন্ধে একটা ধারণা পাওয়া যায়। আবার অপারেশন করেছি, তার অ্যাডজুভেন্ট থেরাপি দিয়েছি, সি লেভেল কমে গেল, কমে যাওয়ার পর দেখা আবার বেড়ে যাচ্ছে, তখন বুঝবো রিকারেন্স। এই জন্য আমরা সি লেভেলটা আমাদের সিএ লেভেল দেখে নিব আমরা। আর পেশেন্টের ফিটনেসের জন্য আমরা কিছু পরীক্ষা করি। তোমরা জানো ফিটনেসের জন্য কি করা হয়। ফিটনেসের জন্য যত পরীক্ষা করা হয় সবগুলাই করতে হবে, ইনক্লুডিং এখানে তোমাকে এক্সট্রা যেটা করতে হয় সেটা হলো রোগীর সিরাম অ্যালবুমিন লেভেল দেখে রাখা হয়, সিরাম ইলেক্ট্রোলাইট দেখে দেখা হয়, ঠিক আছে। ওখানে ফিটনেসের জন্য আরো যে পরীক্ষাগুলো আছে, অর্থাৎ সিবিসি করলা, একটা আরবিএস করলা, চেস্ট এক্সরে করলা, ইসিজি করলা, তারপরে সিরাম ক্রিয়েটিনিন, ব্লাড ইউরিয়া, এভরিথিং যেগুলো আমরা করি, ব্লাড গ্রুপিং, এগুলো সবই করা হয় ফর ফিটনেসের জন্য। তাহলে 3 ধরনের আমরা পরীক্ষা নিরীক্ষা করি এই এটাকে ট্রিটমেন্ট করার জন্য। এবার আসো ট্রিটমেন্ট অফ কার্সিনোমা করলাম। ট্রিটমেন্ট করতে গেলে আমাদেরকে একটা কোলোরেক্টাল কার্সিনোমা ট্রিটমেন্ট করতে গেলে অনেক ব্যাপার স্যাপার আমাদের চিন্তা করতে হয়। সেটা হচ্ছে যে রোগীকে প্রি অপারেটিভ ফিটনেস দেখা হয় আগে, সবার আগে। এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ কোলন কার্সিনোমার যে ট্রিটমেন্টের যে সাকসেস রেট, এটা ফিটনেসের উপর নির্ভর করে। রোগী যদি আনফিট হয় তাহলে এটা ট্রিটমেন্ট করে খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে না, এই জন্য রোগী ফিট করে নিতে হবে। তাহলে প্রি অপারেটিভ প্রিপারেশন কিভাবে করবা, এই কথাগুলো তোমাদের ভাই ধরা হবে যে কি কি প্রিপারেশন নিবা একটা কোলন কার্সিনোমাকে ট্রিটমেন্ট করতে গেলে। যেমন 1 নম্বর হচ্ছে কারেকশন অফ ডিহাইড্রেশন ইলেক্ট্রোলাইট। রোগী সাধারণত এইসব রোগীরা ইলেক্ট্রোলাইট এবং তার ডিহাইড্রেশন থাকে, ইলেক্ট্রোলাইট ইমব্যালেন্স থাকে, এটা কারেকশন করে নিতে হবে। নিউট্রিশনাল ইমব্যালেন্স থাকে ইনভেরিয়েবলি, তাদেরকে নিউট্রিশনাল কারেকশন করতে হবে, প্রোটিন দিয়ে করতে হবে, খাওয়াই করতে হবে, যেভাবে হোক এটা নিউট্রিশনাল কারেকশন করতে হবে। এইসব রোগীরা অ্যানিমিক থাকে, তাদেরকে ব্লাড দিয়ে অ্যানিমিয়া কারেকশন করে নিতে হবে। তারপরে রোগীর অপারেশনের আগে তাকে ডিভিটি প্রোফিলাক্সিস দেওয়া হবে, কারণ কোলোরেক্টাল কার্সিনোমাতে চান্স অফ ডিভিটি মোর থাকে, ডিভিটি প্রোফিলাক্সিস দিতে হবে। তারপরে বাওয়েল প্রিপারেশন দিতে হবে রোগীর। বাওয়েল প্রিপারেশন, মেকানিক্যাল বাওয়েল প্রিপারেশন এবং কেমিক্যাল বাওয়েল প্রিপারেশন দুইটা দেওয়া হয়। কেমিক্যাল বাওয়েল প্রিপারেশন কিভাবে দিই আমরা, অ্যান্টিবায়োটিক প্রোফিলাক্সিস দিয়ে দিই ইউজুয়ালি, তাহলে এটা করতে হবে এগুলা। এরপর রোগীকে কাউন্সিলিং করতে হবে, প্রি অপারেটিভ কাউন্সিলিং করতে হবে। কাউন্সিলিং কেন করবা, কাউন্সিলিং অনেক কিছু নিয়ে কাউন্সিলিং করতে হবে, সাকসেস রেট কি হতে পারে, তারপরে আমি কি কি সার্জারি করব, অল্টারনেটিভ কি কি প্রসেস আছে সেগুলো নিয়ে। তারপরে ইনভেরিয়েবলি কোলন কার্সিনোমার ক্ষেত্রে স্টোমা করতে হয়, আইলিওস্টোমি অথবা কোলোস্টোমি করতে হয়। সেই কোলোস্টোমি আইলিওস্টোমি কথা আগে থেকে না বলে রোগী ভুল বুঝবে, আগে থেকে তাকে স্টোমার যে স্টোমার সম্বন্ধে কাউন্সিলিং করে নিতে হবে। এই জিনিসগুলো আমাদেরকে আগে থেকে রোগীকে প্রি অপারেটিভ প্রিপারেশন নিতে হবে। এরপরে আমরা সার্জারি করব। আমাদের মোডালিটিস অফ ট্রিটমেন্ট কি আছে, সার্জারি এবং অ্যাডজুভেন্ট থেরাপি। সার্জারি এবং অ্যাডজুভেন্ট থেরাপি, সার্জারিটা কি, সার্জারি প্রিন্সিপালটা কি, প্রিন্সিপালটা হচ্ছে প্রিন্সিপাল সার্জারি ধরে অনেক সময় যে হোয়াট আর দ্য প্রিন্সিপাল অফ কোলোরেক্টাল সার্জারি। প্রিন্সিপাল রিমুভাল অফ প্রাইমারি টিউমার and its draining lymph node, removal of the primary tumor and its draining lymph node,
উইথ অ্যাডিকুয়েট প্রক্সিমাল এবং ডিস্টাল রিসেশন মার্জিন। তার মানে অ্যাডিকুয়েট প্রক্সিমাল এবং ডিস্টাল রিসেশন মার্জিন নিয়ে তুমি প্রাইমারি টিউমার এবং ড্রেনিং লিগমেন্ট গুলোকে একই সঙ্গে তুমি রিমুভ করবা। এটা হচ্ছে প্রিন্সিপাল অফ সার্জারি। তাহলে আগে কি বলছিলাম যে অ্যাডিকুয়েট প্রক্সিমাল এবং ডিস্টাল যে ক্লিয়ারেন্সটা, সেটা কি বলছিলাম? প্রক্সিমাল ক্লিয়ারেন্স কতটুকু? প্রক্সিমাল ক্লিয়ারেন্সটা হচ্ছে 5 সেন্টিমিটার প্রক্সিমালি, আর ডিস্টালি ইউজুয়ালি 2 সেন্টিমিটার। এটা কোলোরেক্টাল কার্সিনোমার ক্ষেত্রে একটা রাফ একটা এস্টিমেশন, প্রক্সিমালি 5 আর ডিস্টালি 2। কারণ হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে যে লংজিটিউডাল স্প্রেডটা হয় এটা উপর দিকে হয়, সামনের দিকে হয়, উপর দিকে হয়, নিচের দিকে ইউজুয়ালি কম হয়। 2 সেন্টিমিটার ইউজুয়ালি 2 সেন্টিমিটার বেশি, এটা নিচের দিকে যায় না ইউজুয়ালি। যদি আগে আমি উল্টা বলে থাকি তাহলে ঠিক করে নিও এটা। আগে আমি জানি না উল্টা বলছি কিনা, যে উপরের দিকে 5 নিচের দিকে 2, এটা মনে রাখো। আচ্ছা, এবার আসি হচ্ছে অপশনস অফ সার্জারি। কি কি অপশনস আমাদের হতে পারে? অপশন গুলো আমাদের দুই ভাগে ভাগ করতে পারি আমরা, ইলেকটিভ একটা হচ্ছে ইমার্জেন্সি। ধরো কোনো রোগী একটা ইলেকটিভ অবস্থায় এসেছে, আর কোনো রোগী অবস্ট্রাকটিভ ফিচার নিয়ে এসেছে। আমাদের ইলেকটিভ হলে একরকম অপশনস, আমাদের যদি মানে অবস্ট্রাকশন নিয়ে আসে তাহলে অপশনস আমাদের আলাদা হয়ে যায়। তাহলে কি ইলেকটিভ কি করতে পারি আমরা? ধরো এটা রাইট কোলনে হয়েছে, রাইট কোলনে সিকামে হয়েছে, অ্যাসেন্ডিং কোলনে হয়েছে, অথবা এই টাইপের রিলেশন গুলোতে হয়েছে, জায়গাগুলোতে হয়েছে, তাহলে কি করবো আমরা? আমরা করবো রাইট হেমিক্লোটমি। আর রাইট হেমিক্লোটমির মধ্যে কি কাটি আমরা? একটা হচ্ছে যে পার্ট অফ দি আইলিয়াম থেকে শুরু করবো আমরা, পার্ট অফ দি আইলিয়াম, অ্যাপেন্ডিক্স, সিকাম, অ্যাসেন্ডিং কোলন, তারপরে হেপাটিক ফ্লেচার অফ কোলন, অ্যামডে, এবং প্রক্সিমাল 1/3 অফ ট্রান্সভার্স কোলন। এটা হচ্ছে রাইট হেমিক্লোটমির মধ্যে পড়ে এটা। আচ্ছা, সরি, প্রক্সিমাল 1/3 না, প্রক্সিমাল 2/3 অফ ট্রান্সভার্স কোলন, এটা হচ্ছে রাইট হেমিক্লোটমি। আচ্ছা, এখানে যদি গ্রেডটা যদি দেখা যায় যে হেপাটিক ফ্লেচার অফ কোলনে আছে বা একটু দূরে আছে, অথবা অ্যাসেন্ডিং কোলনের একবারে উপর দিকে আছে, তাহলে আমরা কি করবো? এক্সটেন্ডেড রাইট হেমিক্লোটমি করবো। এক্সটেন্ডেড রাইট হেমিক্লোটমি। এক্সটেন্ডেড রাইট হেমিক্লোটমিতে সাধারণত যে স্প্লিনিক ফ্লেচার অফ কোলন এবং পার্ট অফ দি ডিসেন্ডিং কোলন এটাও রিমুভ করা হয় এর সঙ্গে। আচ্ছা, যদি এটা তোমার ট্রান্সভার্স কোলনের গ্রোথ হয়, তাহলে কি করবো আমরা? দুইটা কাজ করতে পারি, একটা এক্সটেন্ডেড রাইট হেমিক্লোটমি করতে পারি, অথবা সেগমেন্টাল রিসেশন করতে পারি। সেগমেন্টাল রিসেশন অর্থাৎ যে সেগমেন্টটা আমার ধরো ট্রান্সভার্স কোলন যে সেগমেন্টে কার্সিনোমা হয়েছে, সেখান থেকে প্রক্সিমালি 5 সেন্টিমিটার, ডিস্টাল 2 সেন্টিমিটার এই পর্যন্ত নিয়ে আমরা এটাকে সেগমেন্টাল রিসেশন করে আমরা অ্যানাস্টোমোস করতে পারি। আচ্ছা, যদি এটা লেফট কোলনে হয় তাহলে লেফট হেমিক্লোটমি। লেফট হেমিক্লোটমিতে কি করা হয়? হচ্ছে ডিস্টাল 1/3 অফ তোমার ট্রান্সভার্স কোলন, স্প্লিনিক ফ্লেচার অফ কোলন, ডিসেন্ডিং কোলন এন্ড পার্ট অফ দি সিগময়েড কোলন পর্যন্ত রিমুভ করা হয়। আচ্ছা, যদি দুই সাইডে হয়, দেখা যাবে রাইট কোলনের গ্রোথ আছে, লেফট কোলনের গ্রোথ আছে, সেক্ষেত্রে আমরা টোটাল কোলনেক্টমি করতে হতে পারে। এগুলো হচ্ছে অপশনস অফ সার্জারি ইন কেস অফ ইলেকটিভ সিচুয়েশন। যদি রোগীটা এখন ইমার্জেন্সি কন্ডিশনে ধরো অবস্ট্রাকশন নিয়ে আসলো, তাহলে কি করবা? অবস্ট্রাকশন নিয়ে আসলে আমরা এই সার্জারিগুলো আমরা ভাবে না করতে, এগুলো করা গেলে করে ফেলবো আমরা। যদি করা না যায়, ধরো গ্রোথটা ফিক্সড হয়ে আছে, অথবা এমন কন্ডিশনে এসেছে যে আমার সার্জারির যে সার্জন স্কিল না, অথবা আমার সিচুয়েশন, রোগীর যে জেনারেল কন্ডিশন সেটা সাজেস্ট করে না এত বড় অপারেশন করার জন্য, তখন আমরা কি করতে পারি? একটা করতে পারি যে লেফট কোলনে যদি হয় তার হার্টম্যান প্রসিডিউর করে রাখতে পারি আমরা। হার্টম্যান প্রসিডিউর মানে যে গ্রোথ পোর্শনটা আছে সেই গ্রোথ পোর্শনটা কেটে ফেললাম, ডিস্টাল যে পোর্শনটা আছে সেটাকে আমরা ক্লোজ করে দিলাম, আর প্রক্সিমাল পোর্শনটা নিয়ে এসে আমরা কোলোস্টমি করে রাখলাম। এটা একটা হার্টম্যান প্রসিডিউর। তুমি কি করতে পারো? জাস্ট একটা স্টোমা ফর্মেশন করে রাখতে পারো। দেখা যায় কিছু করতে পারছি না, একটা স্টোমা করে দিলাম, অর্থাৎ একটা কোলোস্টমি করলাম অথবা একটা আইলেস্টমি করে দিলাম। এটা করে আমরা ট্রিটমেন্ট করতে পারি। আর একটা কি করতে পারি? আমরা আইলেও ট্রান্সভার্স অ্যানাস্টোমোস করতে পারি। দেখা গেল যে তার অ্যাসেন্ডিং কোলনে গ্রোথ হয়েছে, গ্রোথটা এমন ভাবে শক্ত হয়ে আছে, যে গ্রোথটা এমন ভাবে ফিক্সড হয়ে আছে যেটা ইরিমুভেবল, রিমুভ করা যাচ্ছে না বা এটা সরানো যাচ্ছে না, তাহলে আমরা একটা টেম্পোরারি মেজার হিসেবে আমরা একটা আইলেও ট্রান্সভার্স অ্যানাস্টোমোস করে রাখতে পারি। গ্রোথটা হয়তো দেখা গেল যে ডিসেন্ডিং কোলনে হয়েছে অথবা স্প্লিনিক ফ্লেচার কোলনে হয়েছে, এবং এত ফিক্সড যে অন্য অর্গানের সঙ্গে এমন ভাবে ফিক্সড হয়ে আছে এটাকে সরানো যাচ্ছে না, মানে রিমুভ করা যাচ্ছে না বা রিসেট করা যাচ্ছে না, তাহলে আমরা কি করতে পারি? হ্যাঁ, অ্যানাস্টোমোস করতে হবে বিটুইন ট্রান্সভার্স কোলন এবং ডিসেন্ডিং কোলন, এই দুইটা মাঝখানে আমরা ইয়ে করে দিতে পারি, আমরা অ্যানাস্টোমোস করে দিতে পারি। দেখা গেল রেকটামে এমন ভাবে গ্রোথ হয়েছে একবার ফিক্স হয়ে আছে, সেক্ষেত্রে আমরা সিগময়েড কোলনকে তুলে দিতে পারি, সিগময়েড কোলনকে দিয়ে সিগময়েড কোলোস্টমি করতে পারি। ঠিক আছে, এইভাবে একইভাবে আমরা ট্রান্সভার্স কোলোস্টমি করতে পারি। ঠিক আছে, এগুলো আমাদের অপশনস অফ। আরেকটা বর্তমান বলছে যে স্টেন্টিং, কোলনিক স্টেন্ডিং করা হয়। কোলনিক স্টেন্ডিং একটা প্রসিডিউর, নন ইনভেসিভ বা লেস ইনভেসিভ প্রসিডিউর। এটা করে আমরা টেম্পোরারিলি তার অবস্ট্রাকশন রিলিভ করতে পারি। এগুলো হচ্ছে অপশনস অফ ট্রিটমেন্ট। তোমাদের এগুলোই ধরবে, তোমাদের বেশি
অনেক বেশি ডিপে ধরবে না, ইউজুয়ালি এই অপশনস গুলো তোমাদেরকে ধরে বা এগুলাতে কি কি কাটা হয় সেগুলো তোমাদেরকে ধরতে পারে। আচ্ছা, এরপরে কি আসতে পারে? এরপরে আমাদের অ্যাডজুভেন্ট থেরাপি। অ্যাডজুভেন্ট থেরাপির মধ্যে কি আসে? যেমন আমরা পোস্ট অপারেটিভ কেমোথেরাপি দিব, রয়েছে পোস্ট অপারেটিভ কেমোথেরাপি দিই, রেডিওথেরাপি দিই, ইমিউনোথেরাপি দিই। তো এই কথাগুলো তোমার জানতে হবে। এর বেশি অত বেশি তোমাদেরকে ধরা হয় না, অত বেশি তোমাদেরকে একবারে কি কি ড্রাগ দেওয়া হয় এত বেশি ধরবে না। খুব ভালো না পারলে বা যাদেরকে অনেক ভালো মার্ক দিবে তাদেরকে ধরতে পারে যে কি 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 কেমোথেরাপি, কি কি ড্রাগ ইউজ করা হয় এগুলো ধরতে পারে। 5-ফ্লুরোইউরাসিল, লিকোভেরিয়েন্ট ইউজ করে। হ্যাঁ, রেডিওথেরাপি দেওয়া লাগতে পারে ওখানে। তারপরে ইমিউনোথেরাপি দেওয়া লাগতে পারে। আবার ধরতে পারে যে আমরা অ্যাডজুভেন্ট থেরাপি বা নিউ অ্যাডজুভেন্ট দেওয়া হয় কিনা। কোলন কার্সিনোমা আসলে কোলন কার্সিনোমা ক্ষেত্রে নিউ অ্যাডজুভেন্টের রোল কম, তবে রেকটাল কার্সিনোমা ক্ষেত্রে নিউ অ্যাডজুভেন্ট কেমো রেডিয়েশন এটার অনেক রোল আছে। এটা রেকটাল কার্সিনোমার ক্ষেত্রে ইম্পর্টেন্ট, কিন্তু কোলন কার্সিনোমার ক্ষেত্রে নিউ অ্যাডজুভেন্টের রোল এখানে সীমিত, খুব বেশি এখানে রোল নাই। তো আমি যেটুকু বললাম কার্সিনোমা কোলন সম্বন্ধে, এটাই মোরাললেস তোমাদের লাগবে। এর বেশি তোমাদের খুব বেশি তোমাদের অত বেশি ধরবে না। মোটামুটি একটু পারলে তোমরা পাস করে যাবে আশা করা যায়। আমি শর্টকাটে বললাম, অনেক বেশি আমি বলি নাই, আমি সবার মতো করে বলেছি। যদি একটুকু পারো তাহলে মোটামুটি তোমাদের কভার হয়ে যাবে। এরপরে আর কি পড়তে হবে সেটা বলে দিই একটু, আমি ওগুলো নিয়ে এখন আলোচনা করবো না। তবে ভাইভাতে এই কোশ্চেন গুলো অনেক ধরা হয়। সেটা হচ্ছে যে তোমাদের ফ্যাপ ধরা হবে। হ্যাঁ, ফ্যামিলিয়াল এডিনোমাটাস পলিপোসিস, এটা কি জিনিস, এটা নিয়ে ভাই কোশ্চেন আছে, এটা একটু ভালো করে পড়বা। আচ্ছা, ফ্যাপ সম্বন্ধে বেলিজান লাভে আছে, খুব বেশি কথাবার্তা নাই, অল্প কিছু কথাবার্তা আছে, এটা তোমরা দেখে নিবা একটু। HNPCC এটা খুব বেশি ধরে না, তবে ফ্যাপ ধরা হয়। আচ্ছা, আমি ভাইবা কোশ্চেন তোমাদেরকে বলছি যে ভাইবা আমাদের কোশ্চেন ব্যাংকের মধ্যে যে কথাগুলো আছে সেগুলো বলতেছি আমি। আলসারেটিভ কোলাইটিস ক্রনিক ডিজিজ এর কোশ্চেন কম ধরা হয়, এর বেশি ধরা ভালো না পারলে ধরবে না। আচ্ছা, কোলোস্টমি সম্বন্ধে কোশ্চেন হবে। কোলোস্টমি সম্বন্ধে অনেক কোশ্চেন ধরা হয়, কয় ধরনের কোলোস্টমি আছে, তারপরে কোলোস্টমি কি জিনিস, ঠিক আছে, এই সম্বন্ধে কোশ্চেন ধরা হয়, এগুলো পারতে হবে। কোলোস্টমি কি কি কমপ্লিকেশন হয়, হোয়াট আর দ্য কমপ্লিকেশনস অফ কোলোস্টমি, এগুলো খুবই ধরা হয়, এগুলো খুবই কমন কোশ্চেন এগুলো, এবং ধরা হয় এটা এই সম্বন্ধে পড়বে। স্টোমা আর কি, আইলেস্টমি কোলোস্টমি দুটারই ভালো করে দেখে নিবা। এটা ভাইভাই কোশ্চেন আছে এবং ধরা হয় এটা খুব। দেখো, দেখতে পাচ্ছ তোমরা অনেক কিছু, এগুলাই কিন্তু তোমাদের কোশ্চেন, এগুলাই ধরা হবে। আমি দিচ্ছি হলে এই জন্য তোমাদের হাতে সময় কম, তোমাদের প্রিপারেশন নিয়ে তোমরা আসতে পারো, এবার এমনি তোমাদের ঝামেলা হয়ে গেছে, এই জন্য আমি কিছু কিছু কোশ্চেন তোমাদেরকে দেখাই দিচ্ছি, তোমরা এগুলা পড়ে আসবা। আচ্ছা, আমি তোমাদেরকে দেখাবো হলো কার্সিনোমার এই কোশ্চেন গুলো দেখাবো। আমি একটু খুঁজছি ওটা যে কি কি আছে দেখি। এই দেখো, একটা প্যারালাইটিক আলিয়াস একটা কোশ্চেন আছে, তোমাকে বলতে চাইছিলাম আমি। হোয়াট ইজ প্যারালাইটিক আলিয়াস? নেম ওয়ান লোকাল এন্ড ওয়ান সিস্টেমিক কজ অফ প্যারালাইটিক আলিয়াস। এটা মেনশন দা রেডিওলজিক্যাল ফিচার অফ প্যারালাইটিক আলিয়াস। আমি এখন এগুলো নিয়ে ডিসকাস করতে যাবো না, সময় হবে না, তোমরা এগুলো দেখে নাও, এগুলো পড়ে নিও এগুলা। দেখো, যে আগের দিন বলেছিলাম তোমাদেরকে স্ট্র্যাঙ্গুলেশন নিয়ে বলছিলাম। স্ট্র্যাঙ্গুলেশন, হোয়াট ইজ স্ট্র্যাঙ্গুলেটেড ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, গিভ অ্যান এক্সাম্পল অফ স্ট্র্যাঙ্গুলেটেড অবস্ট্রাকশন, এগুলো পারতে হবে। ভলভুলাস অফ সিগমাটিক, হোয়াট ইজ ভলভুলাস অফ সিগমাটিক কোলন, হোয়াট আর দ্য ডেঞ্জার অফ ভলভুলাস সিগমাটিক কোলন। দেখো, আগের দিন বলেছিলাম, এগুলো কিন্তু আসতেছে। হ্যাঁ, মেনশন দ্য 4 classical feature of intestinal obstruction. If you find a tender swelling in the inguinal region in a patient presenting with acute intestinal obstruction, what would you expect? দেখো, এখানে হার্নিয়ার কথা বলেছে, স্ট্র্যাঙ্গুলার ইনগুইনাল হার্নিয়া বা অবস্ট্রাকটিভ ইনগুইনাল হার্নিয়া, এটার কথা কিন্তু এখানে বলছে। দেখতেছি কম, ওটা ঘুরাই দিই, চলে গেছে। এই যে মেকানিজম অফ লুজিং ফ্লুইড এন্ড ইলেক্ট্রোলাইট ইন কেস অফ ইন্টেস্টিনাল, গতদিন আলোচনা করছিলাম। দেখো, এই কোশ্চেনটা আসছে এখানে, কিভাবে তোমার ফ্লুইড ইলেক্ট্রোলাইট কেন কেন লস হয়, কিভাবে হয়, হোয়াট টাইপ অফ ফ্লুইড
if infused to correct the fluid deficit, এটা সাধারণত ইলেকট্রোলাইট বেসড ফ্লুইড হার্টম্যান সলিউশন অথবা ডিএনএস এই ধরনের ফ্লুইড দিয়ে। What are the cause of irregular intestinal obstruction? Name two region of patient intestinal obstruction need laparotomy. এই কোশ্চেনটা তোমাদের গত দিন আলোচনা করা হয়েছে, এগুলো নিয়ে আমি জাস্ট তোমাদের দেখাই দিচ্ছি, তোমরা দেখে নাও একটু, যতটুকু পারো দেখে নাও, এটা পরে মুখস্থ করবা, এগুলা মুখস্থ করে আসবা, এগুলাই থাকবে পরীক্ষায়, এগুলাই পাবা। দেখে একটা কোশ্চেন দেখো, হোয়াট ইজ হেমাটোমেস মেলানা, এগুলো কোশ্চেন আসতে পারে, এগুলা এগুলা ভালো করে পড়বা। এই যে হোয়াট আর দ্য কজ অফ লাভ ইন দ্য রাইট লেগ ফসা, এখান থেকে কিন্তু তোমার ইয়াতে ঢুকে যেতে পারে, নেম দ্য ইনভেস্টিগেশন উইল লিড টু ডায়াগনোসিস, এখান থেকে কিন্তু কোলন কার্সিনোমার মধ্যে ঢুকে যেতে পারে, সিকাল কার্সিনোমা ঢুকে যেতে পারে এখান থেকে, আবার অ্যাপেন্ডিকুলার ম্যাসেজ ঢুকে যেতে পারে। এগুলো কিন্তু কোশ্চেন দিয়ে শুরু করা হয়, এই ধরনের কোশ্চেন তোমাকে শুরু করবে এবং এরপরে সম্পূর্ণ কোশ্চেন করে তোমাকে ভিতরে ঢুকে যাবে, এখানে থাকবে এমনটা বলা যাবে না, এখান থেকে তুমি কতটুকু ভিতরে ডিপে ঢুকছো সেখান থেকে আস্তে আস্তে আমরা ঢুকে যেতে পারি। এই যে কোলোস্টমি, কোলোস্টমি ইন্ডিকেশন এবং কমপ্লিকেশন অফ কোলোস্টমি, একটু আগে তোমাদের বললাম এই কোশ্চেন আসতে পারে এখান থেকে। এটা এই যে কার্সিনোমা রেকটাম নিয়ে অনেক কোশ্চেন আছে, কার্সিনোমা। আসসালামু আলাইকুম, সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আজকের লাইভ সেশনটা এখানে শেষ করা হচ্ছে। নেটওয়ার্কের সমস্যার জন্য স্যার আসলে জয়েন করতে পারতেছেন না। ইনশাল্লাহ আমাদের নেক্সট ক্লাস রেকটাল কার্সিনোমার সাথে বাকিটুকু পড়িয়ে দেওয়া হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ।